গল্প বলি এসো। আমি সুভাষ বলছি, শৈলেশ দে। আজ শোনাবো সপ্তম পর্ব। তবে শুরু করার আগে দুটো কথা। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য বিপ্লবীদের এই যে আত্মোৎসর্গের কথা শুনে তোমাদের কি প্রতিক্রিয়া, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে এবার শুরু করি। বাকি রইলেন কামাখ্যা রায়, সত্যব্রত মজুমদার, ধীরেন সাহা রায়, শান্তিময় গাঙ্গুলি, বিনয় সেনগুপ্ত প্রমুখ বিভির একনিষ্ঠ সহকর্মীর দল। সঙ্গে সঙ্গে তারা গা ঢাকা দিলেন পরিস্থিতির গুরুত্ব লক্ষ্য করে। কণ্ঠে তাদের দৃঢ় আত্মপ্রত্যয়ের সুর। আমরা এখনো মরিনি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এ পর্যন্ত অনেক মূল্যই দিতে হয়েছে বিভিকে। দিতে হয়েছে স্বাস্থ্য ও প্রাণ প্রাচুর্যে ভরপুর অসংখ্য তাজা প্রাণ। প্রয়োজন হলে আমরাও দেব। তবু স্বাধীনতা অর্জনের জন্য এবারের এই মরণপণ সংগ্রামকে দেহে এক বিন্দু রক্ত থাকতে কোনো রকমেই আমরা ব্যর্থ হতে দেব না। বিপ্লবী নায়ক সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। বৈপ্লবিক সংস্থা বিভি জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। কি এই বিভি? বিভির সংজ্ঞা কি? কেন সুদূর বার্লিন থেকে বিভির খবরের জন্য সুভাষের এই উৎকণ্ঠিত ব্যাকুলতা? এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদের অনেকগুলো দিন পিছিয়ে যেতে হবে মল্লিকা। ফিরে যেতে হবে কলকাতার পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত ইতিহাসের এক অতীত অধ্যায়ে। ভগতরাম ও শান্তিময় গাঙ্গুলি প্রদত্ত রিপোর্ট অবলম্বনে লিখিত। ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের সৌজন্যে তাঁর সবার অলক্ষ্যে গ্রন্থ থেকে তথ্য সংগৃহীত। ফল ইন ভলান্টিয়ার্স, লেফট রাইট, লেফট রাইট, লেফট। তালে তালে এগিয়ে চলেছে হাজার হাজার তরুণ যুবক। এগিয়ে চলেছে সুসজ্জিত নারী বাহিনী। এগিয়ে চলেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষের এক অবিস্মরণীয় সৃষ্টি, বেঙ্গল ভলান্টিয়ার্স। 1928 সাল, কলকাতা কংগ্রেস, সভাপতি পণ্ডিত মতিলাল নেহেরু, আর স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক জিওসি হলেন সুভাষ। তারই প্রস্তুতি চলছে আজ কদিন ধরে কলকাতার পার্ক সার্কাস ময়দানে। সত্যিই ঐতিহাসিক অধিবেশন। কারণ শুধু কংগ্রেস নয়, বাংলার বিপ্লবীদের পক্ষেও 1928 সালের এই কংগ্রেস অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেস অহিংস নীতিতে বিশ্বাসী। অহিংসায় তাদের মূল মন্ত্র। অহিংসায় তাদের স্বাধীনতা সংগ্রামের একমাত্র হাতিয়ার। ঠিক তার বিপরীত হলো অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবী তরুণ দল। ওসব আবেদন নিবেদন বা দর কষাকষির ব্যাপারে তাদের এতটুকুও আস্থা নেই। তাদের সাফ কথা, স্বাধীনতা চাই, নিজেদের শক্তি দিয়েই আমরা তা অর্জন করব। তার জন্য এক ঘা দেবে তো পাল্টা 10 ঘা ফিরিয়ে দেব। দুটি বিপরীতধর্মী স্রোতের মাঝে সেতু বন্ধন গড়ে তুলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন। এবার এগিয়ে এলেন সুভাষ। গুরুর আদর্শ অনুসরণ করে তিনিও এবার জি ও সি রূপে সর্বাগ্রে হাত বাড়িয়ে দিলেন বাংলার এই বৈপ্লবিক সংস্থাগুলির দিকে। তোমরাও এসো ভাই, সব পথই স্বাধীনতার পথ। সুতরাং তোমরাও এই অধিবেশনে যোগ দাও, হাতে হাত মেলাও। সবাই এসে হাত মেলালো সুভাষের সঙ্গে। অনুশীলন, যুগান্তর, পূর্ণদাসের দল, হেমচন্দ্র ঘোষের মুক্তি সংঘ, মাস্টারদা সূর্য সেনের দল, উত্তরবঙ্গের বিভিন্ন শাখা, কেউ বাদ গেল না। হ্যাঁ, আমরাও আছি তোমার সঙ্গে। সবার মিলিত প্রচেষ্টায় কলকাতার এই অধিবেশন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন পথের সন্ধান দিক। নিশ্চয়ই তুমি কিছুটা অবাক হয়েছ মল্লিকা। ভাবছ যে কি করে এটা সম্ভব হলো? নীতিগত বিরোধ থাকা সত্ত্বেও কেন সেদিন বৈপ্লবিক সংস্থাগুলি কংগ্রেসের সঙ্গে হাত মেলালো?
কংগ্রেসই বা তাদের এভাবে মেনে নিতে গেল কেন? কি এর কারণ? কারণ আর কিছুই নয়। আসলে এটা হলো উভয় তরফেই একটা কূটনৈতিক চাল। গান্ধীজি একথা ভালো করেই জানতেন যে বাঙালির ইমোশন ব্যতীত কোনো আন্দোলনই সফল হতে পারে না। আরও জানতেন যে বাংলা তথা ভারতের বিপ্লবীদের তাঁর কর্মপথে না পেলে শ্রেষ্ঠ যুবশক্তির অবদান থেকে তিনি বঞ্চিত থাকবেন। তাছাড়া বাংলার বিপ্লবীদের বাতিল করে কিছুতেই তিনি বাংলার মন জয় করতে সক্ষম হবেন না। সুতরাং যে করে হোক বাংলার এই বেপরোয়া যুবশক্তিকে তাঁর চাই। অপরপক্ষে বিপ্লবীদের লক্ষ্য ছিল এই সুযোগে কংগ্রেসে ঢুকে পড়ে নিজেদের ভাবধারার প্রতি তরুণ সমাজকে আরো ব্যাপকভাবে আস্থাবান করে তোলা। কংগ্রেস সর্বভারতীয় প্রতিষ্ঠান, তদুপরি অহিংস নীতিতে আস্থাবান। এই অবস্থায় কংগ্রেসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতের লক্ষ লক্ষ জনগণকে বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা যত সহজ, কোনো গুপ্ত সংস্থার পক্ষে তা সম্ভব নয়। সুতরাং ঢুকে যাও সবাই কংগ্রেসে। তারপর পায়ে পায়ে এগিয়ে যাও আপন লক্ষ্যের দিকে। বলা বাহুল্য যে বিপ্লবীদের এই কূটনৈতিক চাল ব্যর্থ হয়নি। ফলে সেবারের সেই অধিবেশনে তাদেরই সবচাইতে পুরোভাগে দেখা গেল যারা কংগ্রেসের অহিংস নীতিতে কোনোদিনই আস্থাবান নন। এক কথায় বাংলার কংগ্রেস তখন তাদেরই হাতের মুঠিতে। বলা বাহুল্য যে কংগ্রেসের তাতে লাভ বই লোকসান হয়নি। সংগঠনের কাজে বিপ্লবীদের এই অকুণ্ঠ সহযোগিতার ফলে কংগ্রেস যে তখন সব দিক থেকেই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল, ইতিহাসই তার সবচাইতে বড় সাক্ষী। এই প্রসঙ্গে প্রখ্যাত বিপ্লবী নেতা শ্রদ্ধেয় প্রভাষচন্দ্র লাহিড়ীর পাক ভারতের রূপরেখা নিবন্ধ থেকে কয়েকটি লাইন এখানে তুলে দিচ্ছি। বিপ্লবী যুগের কর্মীরাই বাংলাদেশে অন্তত কংগ্রেসকে শক্তিশালী করে গড়ার পক্ষে যথেষ্ট সাহায্য করেন। চট্টগ্রামে শ্রী সূর্য সেন, শ্রী অম্বিকা চক্রবর্তী প্রমুখরা ময়মনসিংহে শ্রী সুরেন্দ্রমোহন ঘোষ ও তাঁর দলবল এবং শ্রীজ্ঞান মজুমদার ও তাঁদের দল, ঢাকার শ্রী মদনমোহন ভৌমিক ও তাঁদের দলের বহু কর্মী, কলকাতায় শ্রী বিপিন বিহারী গাঙ্গুলি, শ্রী অরুণ গুহ, শ্রী ভূপেন দত্ত এবং আরও অনেকে, বরিশালের শ্রী সতীন সেন, শ্রী মনোরঞ্জন গুপ্ত ও তাঁদের দলের আরও অনেকে এবং রাজশাহীতে শ্রী প্রভাষচন্দ্র লাহিড়ী ও তাঁর অতীতের সহকর্মী বিপ্লবী দলের বন্ধুরাই সংগ্রামী কংগ্রেসে প্রাণ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের জেলায় জেলায় খোঁজ করলে এই একই ইতিহাস পাওয়া যাবে। যাক, আগের কথায় ফিরে যাই। ডাক শুনে সেদিন সবাই এসে জড়ো হলো সুভাষের পাশে। এবার শুরু হলো সংগঠনের কাজ। একটি সুদক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী চাই। কারো হাঁটু পর্যন্ত কাপড় তোলা, কারো গায়ে হাফ শার্ট বা পাঞ্জাবি, আবার কারো অঙ্গে শুধু একখানি ময়লা খদ্দরের চাদর। এসব পুরনো নিয়ম আর চলবে না। স্বেচ্ছাসেবকদের সামরিক শিক্ষা থাকা চাই, উপযুক্ত ইউনিফর্ম চাই, চাই যথাযোগ্য শৃঙ্খলাবোধ। এটা না হলেই চলবে না। যে করে হোক এটা চাই। কঠিন সমস্যা। সামরিক রীতিনীতি সম্বন্ধে যাদের সামান্যতম ধারণা পর্যন্ত নেই, এই অল্প সময়ের মধ্যে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলা সহজ কথা নয়। বাংলাদেশে কে এমন শক্তিধর পুরুষ আছেন যার পক্ষে এই পরিকল্পনাকে বাস্তবে কার্যকারী করে তোলা সম্ভব? আমি আছি। বীরদর্পে এগিয়ে এলেন ভলান্টিয়ার্স মুভমেন্টের মুকুটহীন সেনাপতি, বিপ্লবী নায়ক মেজর সত্যগুপ্ত। ফল ইন ভলান্টিয়ার্স, লেফট রাইট, লেফট রাইট, লেফট। সত্যিই অসাধ্য সাধন করলেন দক্ষিণ কলকাতা শাখার এই দুর্ধর্ষ নায়ক মেজর সত্যগুপ্ত। শুধু মুখে নয়, চলনে বলনে, ভাবনা চিন্তায় যাকে বলে একেবারে খাঁটি মেজর। কি নবীন, কি প্রবীণ, কারোরই রেহাই নেই তার হাত থেকে।
সকাল থেকে সন্ধে একটানা শোনা যেতে লাগলো তাঁর সেই বজ্র হুঙ্কার, লেফট রাইট, লেফট রাইট, লেফট। মেয়েরাও পিছিয়ে নেই। কর্নেল লতিকা বসুর নেতৃত্বে সবাই এসে জড়ো হলেন একে একে। সেখানেও ক্ষণে ক্ষণে সেই বজ্র হুঙ্কার, শুধু লেফট রাইট, লেফট রাইট। মল্লিকা, আজ দিনকাল পাল্টেছে, বদলেছে কর্মব্যস্ত জীবনের ধারা ও রূপ। কিন্তু সেদিন মেয়েদের পক্ষে প্রচলিত বিধি নিষেধের বাইরে পা বাড়ানো সেদিন কিন্তু খুব একটা সহজ ছিল না। তবু কেউ সেদিন পারেননি সুভাষের সেই ঔদাত্ত আহ্বানকে উপেক্ষা করে দূরে সরে থাকতে। কেউ রেহাই পাননি কষ্টসাধ্য সামরিক কুচকাওয়াজ আর ক্ষণে ক্ষণে মেজর গুপ্তের সেই বজ্র হুঙ্কারের হাত থেকে। কিন্তু শুধু পদাতিক বাহিনী হলেই চলবে না, সঙ্গে অশ্বারোহী বাহিনীও চাই। কোথায় পাওয়া যাবে এত অশ্ব? বাধ্য হয়েই সুভাষ তখন জনসাধারণের কাছে এক আবেদন জানালেন সংবাদপত্রের মাধ্যমে। কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য যাহারা অশ্বারোহী স্বেচ্ছাসেবক হইতে ইচ্ছুক তাহাদিগকে এতদ্বারা জানানো হইতেছে যে 14 তারিখের পরে আর কাহাকেও স্বেচ্ছাসেবক দলে ভর্তি করা হইবে না। বহু সংখ্যক স্বেচ্ছাসেবক অশ্বারোহী দলে ভর্তি হইয়াছেন এবং অশ্বারোহণ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন। কিন্তু দুঃখের বিষয়, ইহাদের অনেকেরই অশ্ব নাই। যাহাদের অশ্ব আছে তাহাদিগকে আমাদের অশ্বারোহী দলের জন্য 50টি অশ্ব ধার দিতে আমি নিবেদন জানাইতেছি। 11 তারিখ হইতে অশ্বারোহী দলের রীতিমতো শিক্ষাদান চলিতে থাকিবে। প্রেসিডেন্টের পৌঁছিবার দিবস যে শোভাযাত্রা বাহির হইবে তাহারা সেই শোভাযাত্রায় যোগদান করিবেন। ইহা ছাড়া 20 তারিখ হইতে পাহারা এবং যানবাহন লোকজনের চলাফেরা নিয়ন্ত্রিত করিবার কার্যেও তাহারা নিযুক্ত থাকিবেন। অশ্বগুলি প্রত্যহ পার্ক সার্কাসে প্রেরিত হইতে পারে। দৈনন্দিন কার্যের পর সেগুলি আস্তাবলে পাঠানো যাইতে পারে, অথবা 3 সপ্তাহের জন্য কংগ্রেস ময়দানস্থ আস্তাবলে সেগুলি রক্ষিত হইতে পারে। অশ্বগুলির বিশেষ যত্ন লওয়া হইবে। আমি আশা করি যাহাদের অশ্ব আছে তাহারা আমাদের এই কার্যে সাহায্য করিবেন। শ্রী সুভাষচন্দ্র বসু, জেনারেল অফিসার কমান্ডিং। আনন্দবাজার, 12ই ডিসেম্বর 1928। সামরিক শিক্ষায় শিক্ষিত সুভাষের এই ঐতিহাসিক বেঙ্গল ভলান্টিয়ার্স বাহিনী যে সেদিন সারা দেশের মধ্যে কি প্রচণ্ড আলোড়ন তুলেছিল, সংবাদপত্র থেকেই তার কিছু কিছু বিবরণ আমি এখানে তুলে দিচ্ছি মল্লিকা। কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনী শহরের ভিতর দিয়া রুট মার্চ, অভূতপূর্ব দৃশ্য। সুশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী এ বৎসরের কংগ্রেসের অভ্যর্থনা সমিতির একটি প্রধান কৃতিত্বের বিষয় হইবে। কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর অধিনায়ক শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসুর আহ্বানে প্রায় 2000 যুবক এ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলভুক্ত হইয়াছে। সেনা বিভাগের ভূতপূর্ব সেনানীদের অধীনে বিভিন্ন পার্কে সকালে এবং বিকালে শিক্ষা প্রদত্ত হইয়াছে। গতকাল বুধবার অপরাহ্নে এই স্বেচ্ছাসেবক বাহিনীর 2 দল, এক দল শ্রদ্ধানন্দ পার্ক হইতে এবং অপরটি হাজরা পার্ক হইতে বাহির হইয়া বাদ্য বাজাইতে বাজাইতে শহরের রাজপথ দিয়া কুচকাওয়াজ করে। উভয় দল কলেজ স্কোয়ারে মিলিত হইয়া শ্রেণীবদ্ধ হইয়া মার্চ করিতে করিতে বিডন স্কোয়ারে গমন করে। বিডন স্কোয়ার ঘুরিয়া তাহারা শ্রদ্ধানন্দ পার্কে প্রত্যাবর্তন করে। রাজপথ সমূহের উভয় পাশে কাতারে কাতারের লোক দাঁড়াইয়া অপূর্ব দৃশ্য উপভোগ করে। আনন্দবাজার, 13ই ডিসেম্বর 1928 সাল। পার্ক সার্কাস ময়দানের নাম হয়েছে তখন দেশবন্ধু নগর। চেনাই যায় না তখন এতকালের দেখা সেই পার্ক সার্কাস ময়দানকে। সংবাদপত্রের ভাষায়, দেশবন্ধু নগরের সজ্জা, শিবির সমূহের সামরিক দৃশ্য। আলাদিনের ঐন্দ্রজালিক প্রদীপের শক্তিতেই যেন চক্ষের নিমেষের মধ্যে দেশবন্ধু নগরের মতো একটি সুন্দর স্থান অকস্মাৎ আবির্ভূত হইয়াছে। বাস্তবিকই দেশবন্ধু নগরের বিরাট
ও মনোমুগ্ধকর ব্যবস্থা দেখিয়া এই কথাই মনে হয় যে নগর পরিকল্পনাকারীগণ এত অল্প সময়ের মধ্যে ঐরূপ একটি সুন্দর স্থানের সৃষ্টি কি প্রকারে সম্ভব করিয়াছেন। নগরের নির্মাণ প্রায় শেষ হইয়া আসিল এবং প্রত্যেক ঘণ্টায় দৃশ্যের পরিবর্তন দেখা যাইতেছে। কংগ্রেস মণ্ডপ নির্মাণ প্রায় সম্পূর্ণ হইয়াছে। অভ্যর্থনা সমিতির ৪,০০০ সদস্য ও বিশিষ্ট দর্শকবৃন্দের জন্য বিরাট মঞ্চ নির্মাণ শেষ হইয়া গিয়াছে এবং এক্ষণে খদ্দর দিয়া আচ্ছাদনের কার্য আরম্ভ হইয়াছে। ভারতীয় শিল্পকলা অনুসারে নগর সজ্জার কার্য শীঘ্রই আরম্ভ হইবে। নগরীটি এক্ষণে সামরিক শিবিরের আকার ধারণ করিয়াছে এবং উহার প্রতি প্রবেশদ্বারে স্বেচ্ছাসেবকগণ রীতিমতো কড়া সামরিক কায়দায় পাহারা দিতেছে। প্রত্যেক আগন্তুক তিনি যতই খ্যাতনামা হউন না কেন প্রবেশদ্বারে পরিচয়পত্র না দিয়া এবং অনুমতি না লইয়া প্রবেশ করিতে পারেন না। এমনকি অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান মিস্টার জে.এম. সেনগুপ্ত এবং জেনারেল সেক্রেটারি ডাক্তার বি.সি. রায়কে পর্যন্ত চ্যালেঞ্জ করা হইয়াছিল এবং প্রবেশ করিতে দিতে অস্বীকার করা হইয়াছিল। স্বেচ্ছাসেবকদিগের নিয়মানুবর্তিতা প্রশংসনীয়। শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু সর্বদা উপস্থিত থাকিয়া তাহাদিগকে জাতির সেবায় উদ্বুদ্ধ করিয়া তুলিতেছেন। এই জন্য শ্রীযুক্ত বসু ধন্যবাদার্হ। সায়াহ্নের সঙ্গে সঙ্গে কুচকাওয়াজের মাঠে ঢাক এবং বিউগল বাজিয়া উঠে। ইহাতে আসন্ন যুদ্ধের একটা উৎসাহজনক ভাব লোকের মনে জাগিয়া উঠে। আনন্দবাজার, 18ই ডিসেম্বর 1928 সাল। উপরোক্ত বিবরণ 18ই ডিসেম্বর তারিখের। এবার শোনো তার পরের দিনের কথা। প্রত্যহ হাজার হাজার স্বেচ্ছাসেবক মার্চ করিতেছে এবং অশ্বারোহী দলকে শিক্ষিত করা হইতেছে। মহিলা স্বেচ্ছাসেবিকাগণ জয় ঢাক ও বিউগল বাজাইয়া প্যারেড করিতেছে। দেশবন্ধু নগরের দিকে অবিরাম জনস্রোত বহিতেছে। সেখানে রীতিমতো উৎসবের সারা পড়িয়া গিয়াছে। মফস্বল হইতে 500 স্বেচ্ছাসেবক। গতকল্য কলিকাতার বিভিন্ন অঞ্চল এবং মফস্বল হইতে প্রায় 500 স্বেচ্ছাসেবক তাহাদের পোশাক এবং কাপড়-চোপড় সহ দেশবন্ধু নগরে পৌঁছে। তাদের সামরিক কেতায় চলাফেরা এবং নিয়মানুবর্তিতা হইতেই পরিচয় পাওয়া যায় যে তাহারা সুন্দররূপে শিক্ষাপ্রাপ্ত হইয়াছে। বালিকা স্বেচ্ছাসেবিকা বাহিনী। গতকল্য সন্ধ্যাবেলা প্রায় 100 বালিকা কংগ্রেস ময়দানে ড্রিল করে। এই বালিকারা যখন তাহাদের নেত্রীর অধীনে মার্চ করিতেছিল তখন তাহাদিগকে দেখিয়া বৈদিক যুগের শক্তিকাদের কথায় স্মৃতিতে উদয় হইতেছিল। ভারতের পুত্রগণই শুধু নহে, কন্যাগণও স্বাধীনতা সংগ্রামে যোগদান করিবেন, সেদিন অধিক দূরে নহে। আনন্দবাজার, 19শে ডিসেম্বর 1928 সাল। এবার সভাপতি বরণ। হাওড়া স্টেশন থেকে ময়দান পর্যন্ত সে কি বর্ণাঢ্য শোভাযাত্রা। সবার পুরোভাগে বেঙ্গল ভলান্টিয়ার্স। ক্ষণে ক্ষণে সব কিছু ছাপিয়ে শোনা যায় সেই বজ্র হুঙ্কার, লেফট রাইট, লেফট রাইট, লেফট। দেখে বিস্ময়ে মুখ হয়ে গেল গোটা মহানগরী। এ কি অভূতপূর্ব দৃশ্য! পদাতিক বাহিনী, নারী বাহিনী, অশ্বারোহী বাহিনী, মোটর সাইকেল বাহিনী, মেডিকেল কোর বাহিনী, সর্বোপরি জেনারেল অফিসার কমান্ডিং রূপে সুভাষের ওই তেজোদীপ্ত মূর্তি। এ যে বারবার দেখেও আশা মেটে না। তাছাড়া কি বিরাট আয়োজন, কি ব্যাপক প্রস্তুতি, কি অদ্ভুত নিয়ম শৃঙ্খলা। কেউ মেজর, কেউ কর্নেল, কেউ বা স্টাফ অফিসার, ঠিক যেন একটি সুশিক্ষিত সামরিক বাহিনী কুচকাওয়াজ করে চলেছে মহানগরীর বুক বেয়ে বেয়ে। কোথায় ছিল এতদিন বাঙালি তরুণ তরুণীদের প্রাণ প্রাচুর্যে ভরা এই বাস্তব রূপ? কিসের প্রেরণায় ওরা আজ নিজেদের হারানো সত্তাকে ফিরে পেল এমনি করে? কোন সোনার কাঠির স্পর্শে?
সেদিনের সেই ঐতিহাসিক শোভাযাত্রা সম্বন্ধে সংবাদপত্রের বিবরণ থেকে কিছুটা অংশ এখানে তুলে দিচ্ছি। কংগ্রেসের নির্বাচিত প্রেসিডেন্টকে কলিকাতায় অভূতপূর্ব সংবর্ধনা। ৩৪ নম্বর অশ্ববাহিত যানে পণ্ডিত মতিলাল, সামরিক কেথায় স্বেচ্ছাসেবক দলের মিছিল, শহরের রাজপথে নরনারীর অপূর্ব উৎসাহ প্রবাহ, পুরনারীগণের শঙ্খধ্বনি ও পুষ্পবর্ষণ। রাষ্ট্রনেতাকে অভ্যর্থনায় শহরের উৎসব সজ্জা। ৪৩তম ভারতীয় জাতীয় মহাসভার নির্বাচিত সভাপতি পণ্ডিত মতিলাল নেহেরুকে গতকল্য সকালে কলিকাতাবাসীগণ রাজ সমারোহে অভ্যর্থনা করিয়াছিল। জাতির শ্রদ্ধাভাজন নেতা জাতির হৃদয় কতটা অধিকার করিয়াছেন তাহা গতকল্যকার মহানগরীর উৎসব অনুষ্ঠান হইতে অতি সহজেই বুঝিতে পারা যায়। এরূপ উৎসব লোকসমূহের এরূপ শৃঙ্খলা সত্যিই অপূর্ব। বাস্তবিক কংগ্রেসের ইতিহাসে সভাপতিকে এরূপ বিপুলভাবে অভ্যর্থনা করিবার দৃশ্য আর দেখা যায় নাই। এই যেন দেশের বীর সেনানী দিগ্বিজয় শেষে রাজধানীতে ফিরিয়া আসিলেন। দেশবাসীরা তাহাকে বরিয়া লইল, পুরবাসীরা তাহাকে অর্ঘ্য দিল এবং নাগরিকেরা তাহাকে আনন্দ ও উত্তেজনার মধ্যে সংবর্ধিত করিল। সহস্র সহস্র নরনারীর আনন্দদীপ্ত ললাটে প্রভাতের সূর্যকিরণ পড়িয়া যেন মহা ভবিষ্যতের এক হাস্যোজ্জ্বল চিত্রলেখার সৃষ্টি করিয়াছিল। অশ্বারোহী স্বেচ্ছাসেবকদিগের অগ্রগতির পদধ্বনি, পদাতিকদিগের সুশৃঙ্খলাবদ্ধ ও বীরোচিত পদক্ষেপ, মহিলা স্বেচ্ছাসেবিকাদের প্রভাতী সূর্যকর দীপ্ত গতি, ভঙ্গিমা, পণ্ডিত মতিলালের সুসজ্জিত অশ্বরথ, রণবাদ্যের ধ্বনি এবং সহস্র সহস্র শোভাযাত্রীর প্রবল উৎসাহ যুগপৎ নাগরিকদের মনে আনন্দ, উত্তেজনা এবং স্বদেশ প্রেমের প্রেরণা দিয়াছিল। প্রায় ৮টার সময় পণ্ডিত মতিলালের হাওড়া স্টেশনে পৌঁছিবার কথা ছিল, কিন্তু রাজপথের দীপাবলি ভালো করিয়া নির্বাপিত হইবার পূর্বেই সহস্র সহস্র লোক হাওড়া স্টেশনের দিকে ছুটিতে থাকে। তাহারা জানিত যে স্টেশনের মধ্যে তাহাদের প্রবেশাধিকার নাই, তথাপি তাহাদের শ্রদ্ধাভাজন নেতাকে অভিনন্দিত করিবার জন্য তাহারা দলে দলে স্টেশনের সম্মুখে সমবেত হইয়াছিল। নিদারুণ পৌষের ঠান্ডা, অতি প্রত্যুষে যানবাহনে দূর হইতে আসিবার কষ্ট কিন্তু তাহারা ভ্রুক্ষেপ করে নাই। বয়স্কা ও বৃদ্ধা মহিলা পর্যন্ত এই অভিনন্দন উৎসবে অপরিসীম অসুবিধা সহ্য করিয়া যোগদান করিয়াছিলেন। মাঝে মাঝে নগরের সুসজ্জিত তোরণদ্বারে এইরূপ লেখা ছিল, হে যুবক, দেশের বেদনা কি তুমি সত্য সত্যই উপলব্ধি করো? এই বেদনার কি তোমার ক্ষুধা নষ্ট হইয়া গিয়াছে? তোমার নিদ্রা দূর হইয়াছে? তোমার স্বপ্ন দুর্ভাবনায় পূর্ণ হইয়াছে? স্বাধীনতা চাই। স্বাধীনতা মানবের জন্মগত অধিকার। এই প্রকারের শোভাযাত্রা এবং কলিকাতাবাসীদের অভিনন্দন সর্ববিষয়ে একটি জাতীয় ভাবের সমাবেশ হইয়াছিল। সর্বোপরি শোভাযাত্রায় সামরিক আবহাওয়ার মধ্য দিয়া যে স্বদেশপ্রেম, সৌন্দর্য জ্ঞান ও শৃঙ্খলা শক্তি আত্মপ্রকাশ করিয়াছে তাহা বাস্তবিকই বাঙালি জাতির ভবিষ্যৎকে আশায় ও আনন্দে ভরিয়া তুলিয়াছে। সভাপতির উপস্থিতি। যথাসময়ে স্পেশাল গাড়িখানি তুমুল বন্দে মাতরম ধ্বনির মধ্যে আসিয়া উপস্থিত হয়। স্টেশনে অভ্যর্থনা সমিতি যদিও ব্যবস্থার ত্রুটি করেন নাই, তথাপি স্পেশাল আসিয়া পৌঁছানো মাত্র জনতা প্রেসিডেন্টকে দর্শন করিবার জন্য বিষম ভিড় করিয়া যখন অগ্রসর হইল, তখন তাহাদিগকে সংযত রাখা কঠিন হইয়া দাঁড়াইল। সভাপতির গাড়ি আসিয়া পৌঁছিবার সঙ্গে সঙ্গে বহু তোপধ্বনি করা হয় এবং স্টেশন সম্মুখস্থিত মহিলাবৃন্দ শঙ্খধ্বনি করিয়া উঠেন। সভাপতির এই মিছিল বাস্তবিকই অভূতপূর্ব হইয়াছিল। ২০০০ সুশিক্ষিত স্বেচ্ছাসেবক, ৫০০ মহিলা স্বেচ্ছাসেবিকা, অশ্বারোহী দল,
পদাতিক দল লইয়া এই মিছিল গঠিত হইয়াছিল। স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু সামরিক পরিচ্ছদে সুসজ্জিত হইয়া প্রেসিডেন্টের গাড়ি ওই স্থানে পৌঁছিবা মাত্র তাহাকে সামরিক কায়দায় অভিবাদন করেন। অতঃপর মিছিল চলিতে আরম্ভ করে। প্রথমে খাকি পোশাক পরিহিত মোটর সাইকেল আরোহী স্বেচ্ছাসেবক দল যায়, তাহাদের পিছনে ছিল সাইকেল আরোহী দল। তৎপরে পতাকাবাহী পদপ্রদর্শক সওয়ারগণ ও বিউগেলারগণ যাইতে থাকে। ইহাদের পশ্চাতে একখানা মোটর গাড়িতে জেনারেল অফিসার কমান্ডিং এর পরিচ্ছদে সজ্জিত হইয়া শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু দণ্ডায়মান ছিলেন। তাহার হাতে একখানা চামড়া বাঁধানো ছড়ি ছিল। তিনি সতর্ক দৃষ্টি সহকারে মিছিলের গতির উপর লক্ষ্য রাখিতেছিলেন। তাহার পশ্চাতে পতাকাবাহী স্বেচ্ছাসেবকগণ, তৎপশ্চাতে ড্রামারগণ, ড্রামারের পিছনে ব্যান্ড, ব্যান্ডের পিছনে পদাতিক দল, তৎপর অশ্বারোহী দল চলে। অশ্বারোহী দলের পশ্চাতে প্রেসিডেন্টের যান আসিতে থাকে। প্রেসিডেন্টের অশ্বচালিত যানের পিছনে একখানা মোটর গাড়িতে মিসেস নেহেরু এবং শ্রীযুক্ত যতীন্দ্রমোহন সেনগুপ্তের পত্নী ছিলেন। ইহার পর আবার অশ্বারোহী দল, পদাতিক দল সুনিয়ন্ত্রিত পদক্ষেপে চলিতেছিল। তাহাদের পশ্চাতে ছিলেন অভ্যর্থনা সমিতির সদস্যগণ, তৎপর পতাকাবাহীগণ এবং সর্বশেষে সাধারণের মোটর গাড়ি সকল চলিতে থাকে। একজন সাইকেল আরোহী স্বেচ্ছাসেবক শোভাযাত্রার সর্বাগ্রে গমন করিয়াছিল। শোভাযাত্রা করিবার সঙ্গে সঙ্গে সমস্ত প্রকার যানবাহনাদি চলাচল বন্ধ করিয়া দেওয়া হয়। শোভাযাত্রা ধীরে ধীরে তখন হাওড়া সেতুর দিকে অগ্রসর হয়। সেতুর দুই ধার দিয়া অসংখ্য লোক শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান হয়। বহু শ্বেতাঙ্গ ভদ্রমহোদয়গণ ও মহিলা তাহাদের বাংলার ছাদে দাঁড়াইয়া এই অপূর্ব দৃশ্য দর্শন করিতেছিলেন। হ্যারিসন রোড ও স্ট্র্যান্ড রোডের মোড়ে এক বিরাট জনতা সংক্ষুব্ধ মহাসাগরের ন্যায় উৎসুক নেত্রে প্রতীক্ষা করিতেছিল। আশেপাশের বাড়ির ছাদে, বারান্দায়, গাছে, স্তম্ভে, প্রাচীরে যেদিকে তাকাও অসংখ্য নরমুণ্ড ব্যতীত আর কিছু দৃষ্টিগোচর হয় না। এক স্থানে এক সুদৃশ্য বিজয় তোরণ নির্মিত হইয়াছিল। তোরণ স্তম্ভগায়ে বিভিন্ন প্রসিদ্ধ নেতৃবৃন্দের জ্বালাময়ী বাণী সমূহ শোভা পাইতেছিল। হ্যারিসন রোডের উভয় পার্শ্বস্থ দোকান, বাড়ি ও অট্টালিকা সমূহ পত্র, পুষ্প, মাল্য, পতাকায় ও পূর্ণ কদলী বৃক্ষে শোভিত হইয়া অপূর্ব উৎসব বেশ ধারণ করিয়াছিল। উভয় পার্শ্বের গৃহছাদ ও বারান্দা সমূহে সমবেত নরনারী, বালক বালিকার বিপুল জনতা শোভাযাত্রীদের উপর অবিরত গোলাপ জল ও পুষ্প বর্ষণ করিতে থাকে এবং মুহুর্মুহু বন্দে মাতরম ধ্বনিতে গগন পবন মুখরিত করিতে থাকে। এবার দেশবন্ধু নগর। প্রথমে ভাষণ দিলেন অভ্যর্থনা সমিতির সভাপতি শ্রীযুত যতীন্দ্রমোহন সেনগুপ্ত। উত্তর দিলেন নির্বাচিত সভাপতি পণ্ডিত মতিলাল নেহেরু। তিনি বললেন, অদ্যকার যে অপূর্ব শোভাযাত্রার কথা আপনারা শ্রীযুত সেনগুপ্তের মুখে শ্রবণ করিলেন, তাহাতে বঙ্গে উগ্র জাতীয়তাবাদের বিশেষত্ব এবং বঙ্গের নরনারীর দেশপ্রেম অভিব্যক্ত হইয়াছে। আমাদের পরলোকগত নেতা দেশবন্ধু দাসের এই শহরে বাসভূমি ছিল। হাওড়ার সেতু হইতে এই চন্দ্রাতক পর্যন্ত আমি সর্বত্র তাঁহার প্রগাঢ় সেই স্বদেশ প্রেমেরই পরিচয় অদ্য প্রাপ্ত হইয়াছি। স্বেচ্ছাসেবক দলের অপূর্ব বিধি ব্যবস্থা, অশ্বারোহী ও পদাতিক দলের শৃঙ্খলা ও গঠনের নৈপুণ্য, সর্বোপরি সর্বত্র অধিবাসীদের স্বদেশ প্রেমের যে উদ্বেল লহরী নর্তন লক্ষ্য করিয়াছি, তাহাতে স্বরাজ্যের স্বপ্নই আমার মনে উদিত হইয়াছে। আমি দেখিলাম এখানকার প্রত্যেকেই এই অনুষ্ঠানটি সফল করিবার জন্য সাহায্য করিতেছেন। আজ মনে হইতেছে আমরা সত্যই বুঝি স্বাধীন।
ভারতভূমি সত্যই বুঝি সুখ ও সম্পদশালিনী হইয়া আছেন। আপনারা আজ প্রমাণ করিয়াছেন যে আপনারা সত্যই দেশবন্ধু দাসের সম্পদের যোগ্য উত্তরাধিকারী। সেই উত্তরাধিকার বলে স্বরাজ নিশ্চয়ই আপনাদের করতলগত হইবে। আনন্দবাজার, 22শে ডিসেম্বর 1928 সাল। সর্বত্র জয়ধ্বনি উঠল সুভাষের নামে। পত্রপত্রিকাগুলিও বাদ গেল না। ফরওয়ার্ড লিখিল, তিনি তুরি ভেরির সঙ্গে জাতির তামসিকতা দূর করেছেন। আনন্দবাজারের অভিমত, শোভাযাত্রার সামরিক আবহাওয়ার মধ্য দিয়ে যে স্বদেশপ্রেম, সৌন্দর্যজ্ঞান ও শৃঙ্খলা শক্তি আত্মপ্রকাশ করেছে তা দেখে বাঙালি জাতির আশাপ্রদ ভবিষ্যৎ সম্বন্ধে বিশ্বাসী হয়ে উঠল। স্বয়ং কংগ্রেস সভাপতি মতিলাল অনুভব করলেন, ভারত যেন সত্যই স্বাধীন। বিভিন্ন রাজ্যের কংগ্রেসী নেতৃবৃন্দও প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, এই তো চাই, এই তো হওয়া উচিত। এমনি নিয়ম শৃঙ্খলাই তো আজ সবচাইতে বেশি প্রয়োজন, সুভাষ দেখালে বটে। শুধু খুশি হতে পারলেন না একজন, তিনি হলেন অহিংস মন্ত্রের উপাসক স্বয়ং গান্ধীজি। কেন জানি বেঙ্গল ভলান্টিয়ার্স ও সর্বাধিনায়কের বেশে সুভাষের ওই তেজোদীপ্ত চেহারাকে এতটুকুও প্রসন্ন দৃষ্টিতে দেখতে পারলেন না তিনি। তাই প্রকাশ্য ভাষণে খোলাখুলি ভাবেই তিনি রসিকতা করে বললেন, এ হলো পার্ক সার্কাসের সার্কাস। আর যায় কোথায়? কথায় বলে, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এখানেও তাই হলো। সঙ্গে সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকাগুলো পোঁ ধরল, সার্কাস, সার্কাস, পার্ক সার্কাসের সার্কাস, ফিলিপস সার্কাস। কেউ কেউ আবার আরো এক কাঠি ওপরে গেল। সুভাষের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি পদবীকে তারা ব্যঙ্গ করে লিখল, গক সুভাষ। কেউ বা উৎসাহের আতিশয্যে লিখল, খোকা ভগবান। বিপ্লবী নেতৃবৃন্দ অবাক, কেন সুভাষের প্রতি অহিংস মন্ত্রের ঋষি গান্ধীজির এই অহেতুক উষ্মা? তবে কি স্বেচ্ছা সৈনিক জীবনে কঠোর নিয়ম শৃঙ্খলাবোধের কোনো প্রয়োজন নেই? বিশৃঙ্খলাই কি হবে তাদের একমাত্র মূলধন? সুভাষ নিঃশব্দ, নিশ্চুপ। বুঝি সেই মুহূর্তেই তার মনের অতলে জন্ম নিল বিচিত্র এক অনুভূতি, এক নতুন চেতনা। চোখের তারায় ঘনিয়ে এলো অনাগত ভবিষ্যতের উজ্জ্বল ছবি। লেফট রাইট, লেফট রাইট, লেফট। তালে তালে পা ফেলে এগিয়ে চলেছে জাতীয় বাহিনীর লক্ষ লক্ষ মরণজয়ী সৈনিক। চলেছে নারী বাহিনী, তাদের সবার কণ্ঠে একই সুর, একই সঙ্গীত, জয় হিন্দ, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লি চলো। কবে আসবে সেই শুভ লগ্ন? কবে? খুব একটা দেরি হয়েছিল কি মল্লিকা? আজ এখানেই শেষ করলাম। আমি সুভাষ বলছি ঐতিহাসিক গ্রন্থের ৭ম পর্বের পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে থেকো, ভালো থেকো সবাই। আজ তাহলে আসি, হাজির হব আবার একটি নতুন